সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদের ভবিষ্যৎ কী এবং সমন্বয়ক যারা তাদেরই বা ভবিষ্যৎ কী, এই মুহূর্তে যদি তাদের কর্মকাণ্ড আমরা দেখি, বিচার করি, বিশ্লেষণ করি, তারা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছেন যে তাদের ভবিষ্যৎ কী হবে। তারা কি সেভ এক্সিস্ট পাবেন? হয়তো ডক্টর ইউনূস শেষ পর্যন্ত সেভ এক্সিস্ট পেতেও পারেন, কিন্তু বাকি যারা উপদেষ্টা আছেন, যারা সমন্বয়ক আছেন, ক্ষমতার পট পরিবর্তন হলে কি তারা সেভ এক্সিস্ট পাবেন? মনে হয় না। তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছেন, যার জন্য তারা এমন এমন কর্মকাণ্ড করছেন, এমন এমন কথাবার্তা বলছেন যে তাদের ভিতরে যে একটা ভয়, আতঙ্ক, ঝড়, সেটা কিন্তু প্রতিনিয়ত ফুটে ওঠে, প্রকাশ পায়। ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাইছে না কেন তাড়াতাড়ি? কখনো জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের নামে, কখনো সংস্কারের নামে তিনি টালবাহানা কেন করছেন? সমন্বয়করা বলছেন সংস্কার না করে নির্বাচন হবে না, উপদেষ্টারা সমন্বয়করা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এই যে কথাবার্তাগুলো, তাদের একটাই লক্ষ্য, যে কোনো প্রকারে ভোটকে পিছিয়ে দেওয়া, ক্ষমতা আঁকড়ে ধরে থাকা। আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে রাজনীতির বাইরে আছে, তারা পরিকল্পনা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়া যায়, এবং বিএনপিকে যেন বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করা যায় ধীরে ধীরে। তাদের মূল পরিকল্পনা হচ্ছে যে যদি জামাতি ইসলামী এবং ছাত্ররা যে দল তৈরি করবে, কিংস পার্টি, তারা যদি একটা ক্ষমতার বৃত্তের মধ্যে আসতে পারে, তারা নিরাপদ থাকতে পারবে, তারা সেফ থাকতে পারবে। তাদের পরিকল্পনা যে কিংস পার্টি এবং জামাত ইসলামী এই দুটোর সমন্বয়ে যদি ক্ষমতার বৃত্ত দখল করতে পারে, তাহলেই তাদের একটা নিরাপদ জীবন থাকবে বাংলাদেশে। নচেত নির্বাচন হলেই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হবে, জীবন হুমকির মধ্যে পড়বে। এবং আওয়ামী লীগ যদি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে, তাহলে এই যে দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এটা সমন্বয়করাও বলছেন বারবার যে শেখ হাসিনা আসলে তাদেরকে ছাড়বে না, উপদেষ্টারাও বলছেন। এক্ষেত্রে তাদের এই যে ভয়, এই যে আতঙ্ক, এটাই কিন্তু বাংলাদেশের জনগণের জন্য খুব ক্ষতিকর। যদি বলেন কেন? আপনি ধরুন আপনি নিজে রাত দিন ভয় পাচ্ছেন, একজন ভয়ার্ত মানুষ যিনি প্রতিনিয়ত ভয় পাচ্ছেন, যার কনফিডেন্ট নেই, যার মনে উৎফুল্লতা নেই, তার দ্বারা কি কোনো সৃজনশীল কাজ, সৃষ্টিমূলক কাজ, উন্নয়নমূলক কাজ করা বা তার পরিকল্পনা করা সুষ্ঠুভাবে শান্ত ব্রেনে, সেটা কি সম্ভব? একটু ভেবে দেখুন তো, সম্ভব নয়। যার জন্য এই সরকার এবং এই উপদেষ্টা যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, তাদের কর্মকাণ্ড বিতর্কিত হতে 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 এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তারা আর ঠিক করতে পারছেন না যে কী করবেন। শেখ হাসিনার একটা ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে দেওয়া হলো, গুঁড়িয়ে দেওয়া হলো। ভেঙে তো আগেই দেওয়া হয়েছিল, 5ই আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল সেদিনই, কিন্তু বাকি অংশটুকু যে কঙ্কাল, মানে বাড়িটির যে কঙ্কাল, সেই কঙ্কালটুকুকেও ধ্বংস করে দেওয়া হলো। এটা কেন? কারণ ভয়, আতঙ্ক, যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, শেখ হাসিনা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে কি হবে? তাহলে
কী করতে হবে? রিয়্যাক্ট করতে হবে, পাল্টা আক্রমণ করতে হবে। এই যে তাদের ভয়, এই যে আতঙ্ক, এটা থেকেই তাদের একটার পর একটা ভুল পদক্ষেপ, একটার পর একটা ভুল বক্তব্য চলে আসছে। ডক্টর ইউনূস কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। তো তার একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ছাত্রদেরকে তিনি দল তৈরি করতে উৎসাহিত করছেন, এবং ছাত্ররা যখন বলেছে যে যে না তারা দল তৈরি করবে কিন্তু তাদেরকে তো কেউ চেনে না, মানুষে বলছে যে তারা দল তৈরি করলে একটাও সিট পাবে না, কিন্তু ডক্টর ইউনূস কী বলেছেন? কে বলেছে তোমাদের চেনে না? সারা বাংলাদেশ তোমাদের চেনে, তোমরা অবশ্যই দল তৈরি করতে পারো, দল তৈরি করো, মানে উৎসাহিত করছেন। তার মানে কি? যে কিংস পার্টি কোনোভাবে ক্ষমতার বৃত্তে আসতে পারলে, মানে নির্বাচনের দ্বারা, তাহলে তারা নিজেদেরকে একটু সেফ মনে করবে। এবং জামাত ইসলামী যেহেতু এই সরকারের পেছন থেকে প্রমোট করছে, এই সরকার থাকাকালীন যে একটা সীমাহীন ক্ষমতা উপভোগ করছে জামাত ইসলামী, তারা ক্ষমতা আসলে দেখা যাবে এই উপদেষ্টাদের, এই সমন্বয়কদের কিন্তু সেফ এক্সিস্ট দেবে, কারণ এই সরকারটা তাদেরই মানে সহযোগিতায় পূর্ণ সমর্থনে চলছে। এই একটা ভিডিওতে দেখলাম আব্বাসী হুজুর, বাংলাদেশের বেশ একবার জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, তিনি বলছেন যে ছাত্ররা যে দল তৈরি করবে শোনা যাচ্ছে, তারা দল তৈরি করলে একটা সিটও পাবে না। তার মানে কি? এই যে ওনার মতন একজন জনপ্রিয় বিখ্যাত বক্তা আব্বাসী হুজুর, তিনি যখন বলছেন যে ছাত্ররা একটি সিটও পাবে না, এবং ছাত্ররাও যে আশঙ্কার কথা বলেছেন ডক্টর ইউনূসকে যে তারা দল তৈরি করলে একটা সিটও পাবে না, তাহলে তারা দল তৈরি করতে চাইছে, অন্যদিকে তাদের ভয় আছে যে তারা একটা সিটও পাবে না। আবার দেখুন, রিসেন্ট ছাত্রদের মধ্যে আলাদা একটি সংগঠন তৈরি হয়েছে, ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ভাঙন ধরেছে, এবং যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা হয়ে গিয়েছে, তারা কি বলছে? আজকে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে তারা বলছে যে এই যে সমন্বয়করা, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তারা অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তারা চাঁদাবাজি করছে, অর্থাৎ তারা তাদের যে দুর্নীতি তাদেরকে গ্রাস করেছে, ক্ষমতার লোভ তাদের মধ্যে গেড়ে বসেছে। এমনকি যে বন্যার সময় যে চাঁদা তোলা হয়েছিল, সেই চাঁদা যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা হয়েছে, যেটা নিয়ে সাধারণ বাংলাদেশের জনগণ এর আগে বিভিন্ন রকম পোস্ট করছিল, দেখছিলাম, পোস্ট করেছিল, বিরোধিতা করছিল, সমালোচনা করছিল। এবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারাই প্রশ্ন করতে লেগেছেন যে কেন ব্যক্তিগত অ্যাকাউন্টে বন্যার টাকা রাখা হবে, মানুষের বিপদ আপদ হয়েছে তাদেরকে না দিয়ে কেন অ্যাকাউন্টে রেখে দেওয়া হবে। অর্থাৎ এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, ক্ষমতার যে লোভ তাদের মধ্যে গেড়ে বসেছে, সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন তারা চাইছেন যে নির্বাচনকে কোনোরূপ টালবাহানা করে তাদের যে ক্ষমতাটা নিশ্চিত করা যায় কিনা। এখন কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি ছাড়া কোনো দল কিন্তু ক্ষমতায় যাবে, ক্ষমতার কাছাকাছি থাকবে, তাদের প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, প্রশাসনকে প্রভাবিত করতে পারবে, এই রকম জায়গা নির্বাচন হলে কিন্তু থাকবে না। জামাতি ইসলামী যেটা খুব এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে একবারে তোড়জোড় চালিয়ে যাচ্ছে, ইসলামিক অনেক স্কলার তাদের ধর্মীয় বক্তৃতার স্টেজে জামাতি ইসলামিক দিকে জনমত তৈরি করার চেষ্টা করছে, মানে সুকৌশলে। ইসলামিক স্কলাররা বিভিন্ন ধর্মীয় স্টেজে দেখছি যে তারা জামাতি ইসলামিক সমর্থনে জনমত তৈরি করার চেষ্টা করছেন কৌশলে। তো এ সমস্ত করার পরেও বাংলাদেশের যে জনমত ফুটে উঠছে বিভিন্ন সমীক্ষায়, তাতে দেখা যাচ্ছে জামাত ইসলামীর ভোট কিন্তু 10% মানে পার হচ্ছে না, 10% পার হচ্ছে না। বিভিন্ন জরিপগুলো যদি অ্যানালাইসিস করে দেখা যায় 10%-এর আশপাশে থাকছে, 10 থেকে 12, বড় জোর 12। তাহলে 10-12% ভোট পেয়ে তারা সিট কটা পাতে পারে? 3টে, 4টে, 5টা। তো 4টে 5টা সিট পেয়ে তো কিছুই হবে না। বাংলাদেশে 300 আসন, তো 300 আসনের মধ্যে যদি তারা 3টে, 4টে, 5টা সিট পায় কী হবে? আর ছাত্ররা যদি একটাও সিট না পায়, তাহলে স্বাভাবিকভাবেই এই জামাত ইসলামী যারা এই পেছন থেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তাদের ছাত্র শিবির যে আন্দোলন করেছিল শেখ হাসিনার পতনে, তারা এখন ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে নির্বাচনের মাধ্যমে, উপদেষ্টারা ভয় পাচ্ছে, সমন্বয়করা ভয় পাচ্ছে, যার ফলে তারা যে কোনো কর্মকাণ্ড করতে যাচ্ছে শুধুমাত্র নিজেদেরকে সেভ করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য,
মানুষের নিরাপত্তার জন্য, মানুষের যেন কর্মসংস্থান বাড়ে তার জন্য এরা কিচ্ছু করছে না। জিনিসপত্রের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, আইন শৃঙ্খলা যেন সুন্দর হয়, ভালো হয়, সেটা ভাবছে না। এই যে ডেভিল হান্ট করা হচ্ছে, কেন একজন যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হক, তার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু সন্ত্রাসী তারা ডাকাতি করতে গেল। সেখানকার জনগণ খবর পেয়ে তারা প্রতিরোধ করার পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়ে পুলিশকে হুমকি ধমকি দিতে লাগলো যে কেন এই ছাত্রদেরকে প্রতিহত করলো। অর্থাৎ এই চোর ডাকাত সন্ত্রাসীদের যারা প্রতিহত করলো তাদেরকে ডেভিল মানে শয়তান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর ফলে মানসিকতা বুঝতে পারছেন, মানে ছাত্ররা যেখানেই বাধা পাচ্ছে এরা ভয় পাচ্ছে। পুলিশ কেন তাদেরকে রক্ষা করতে আসেনি? অর্থাৎ তারা অপকর্ম করবে, তারা চুরি করবে, তারা ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, তারা বাড়ি ভাঙচুর করবে নেতাদের, আওয়ামী লীগ নেতাদের। 1971 সালের চেতনায় যারা বিশ্বাসী তাদের উপর আক্রমণ করবে, চাঁদাবাজি করবে, আর পুলিশকে এই ছাত্রদের প্রোটেকশন দিতে হবে, মানে এদের ভাবনা হচ্ছে তাই। কিন্তু জনগণ যখন বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন তাদেরকে ডেভিল হিসেবে চিহ্নিত করা হচ্ছে, শয়তান হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং ডেভিল হান্ট অপারেশন করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই সরকারের যে মনের ভাবনা, কর্মপদ্ধতি, সেটাই তো উল্টো। মানে শয়তান ধরার নয়, শয়তানকে রক্ষা করার এদের পরিকল্পনা। শয়তানদেরকে কীভাবে রক্ষা করা যাবে, আর সেটাই কিন্তু মেটিকুলাসলি ইনারা চাইছেন যে সমন্বয়ক উপদেষ্টা যারা বাংলাদেশটাকে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নির্বাচিত সরকার আসলে তাদেরকে শাস্তির মুখোমুখি পড়তে হবে। তাই তাদের ভাবনা চিন্তা যে তারা কিভাবে সেফ হবে, তারা কিভাবে নিরাপদ জীবনযাপন করতে পারবে ভবিষ্যতে, সেই চিন্তায় তারা মশগুল, তারা ভয় পাচ্ছেন, যার জন্য স্বাভাবিক কর্মপদ্ধতি, কর্মচিন্তা কিছুই তারা করতে পারছেন না, যেটা বাংলাদেশের জনগণের জন্য দিনের পর দিন আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।